আসসালামু আলাইকুম। ব্রড স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। ডেটা কমিউনিকেশন শব্দগত দিক দিয়ে ডেটা শব্দের অর্থ উপাত্ত এবং কমিউনিকেশন শব্দের অর্থ যোগাযোগ, অর্থাৎ শাব্দিক অর্থে ডেটা কমিউনিকেশন বলতে উপাত্তের যোগাযোগকে বোঝায়। কোনো একটা ডেটা একজন ব্যক্তি থেকে অপর একজন ব্যক্তির নিকট অথবা একটি স্থান থেকে অপর একটি স্থান অথবা একটি ডিভাইস থেকে অপর একটি ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। কমিউনিকেশন এলিমেন্ট যোগাযোগের উপাদান। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান পাঁচটি: সোর্স উৎস, ট্রান্সমিটার প্রেরক, মিডিয়াম মাধ্যম, রিসিভার গ্রাহক, অ্যান্ড ডেস্টিনেশন গন্তব্য। এখন আমরা জানব উপাদানগুলোর কার্যক্রম সম্পর্কে। সোর্স, এটি আমাদের সোর্স ডিভাইস এবং স্ক্রিনে থাকা ফাইলটি সোর্স ফাইল। ট্রান্সমিটার প্রেরক, সোর্স ফাইলটি গন্তব্যে পাঠানোর জন্য ট্রান্সমিটার প্রয়োজন হয়। এখানে ট্রান্সমিটার হিসেবে মডেম ব্যবহার করা হয়েছে। মিডিয়াম মাধ্যম, কোনো ডেটা উৎস থেকে গন্তব্যে পৌঁছানোর জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়, যেমন কেবল মাধ্যম বা তারের মাধ্যম, এবং ওয়্যারলেস বা বিনা তারের মাধ্যম। এখানে ওয়্যারলেস মিডিয়াম ব্যবহার করা হয়েছে। রিসিভার গ্রাহক, গন্তব্যে ফাইলটি গ্রহণ করার জন্য রিসিভারের প্রয়োজন হয়। এখানে রিসিভার হিসেবে মডেম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড অ্যাট লাস্ট ডেস্টিনেশন গন্তব্য, এটি ডেস্টিনেশন ডিভাইসের স্ক্রিনে থাকা ফাইলটি সোর্স থেকে বা উৎস থেকে গন্তব্যে পৌঁছেছে ডেটা কমিউনিকেশনের উপাদানগুলোর ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে। ডেটা ট্রান্সমিশন স্পিড অর ব্যান্ডউইথ, একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ পরিমাপের একক বিপিএস অর বিট পার সেকেন্ড। ডেটা ট্রান্সমিশন স্পিডকে তিন ভাগে ভাগ করা হয়েছে: নাম্বার 1 ন্যারো ব্যান্ড, নাম্বার 2 ভয়েস ব্যান্ড, অ্যান্ড নাম্বার 3 ব্রডব্যান্ড। এখন ডেটা ট্রান্সমিশন স্পিড সম্পর্কে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো জেনে নেই। ওকে, ন্যারো ব্যান্ড একটা ডিভাইস থেকে অপর একটা ডিভাইসে ডেটা স্থানান্তরের হার যখন 45 বিপিএস থেকে 300 বিপিএস এর মধ্যে থাকে, তখন সেই ব্যান্ডউইথকে বলা হয় ন্যারো ব্যান্ড। ভয়েস ব্যান্ড 300 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত ব্যান্ডউইথকে বলা হয় ভয়েস ব্যান্ড। অ্যান্ড ব্রডব্যান্ড 1 মেগাবিট পার সেকেন্ড স্পিড থেকে সর্বোচ্চ গতির ব্যান্ডউইথকে বলা হয় ব্রডব্যান্ড। ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা স্থানান্তর পদ্ধতি। একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সমিট হওয়ার সময় অবশ্যই দুটি ডিভাইসের মধ্যে
সিগন্যাল বিটের শুরু ও শেষ বুঝতে সক্ষম হতে হয়। এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। সিনক্রোনাইজেশন পদ্ধতি অনুযায়ী ডেটা ট্রান্সমিশন মোড তিন ভাগে বিভক্ত। নাম্বার 1, asynchronous transmission. Number 2, synchronous transmission. And number 3, isochronous transmission. Asynchronous transmission একটা ডিভাইস থেকে অপর একটি ডিভাইসে যখন ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তখন তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রাইমারি স্টোরের প্রয়োজন হয় না। স্ক্রিনে দুইটি ডিভাইস দেখতে পাচ্ছি। ডান পাশের ডিভাইসটি থেকে বাম পাশের ডিভাইসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট হচ্ছে। A first character, L second character, L third character, A fourth character, and last H fifth character. Character register 8-bit register, start bit and stop bit। অর্থাৎ একটি স্টার্ট বিট 8-bit রেজিস্টার এবং একটি অথবা দুইটি স্টপ বিট মিলে ক্যারেক্টার গঠিত হয়। সিনক্রোনাস ট্রান্সমিশন একটি ডিভাইস থেকে অপর একটি ডিভাইসে যখন ডেটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয় তখন তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। সিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়। এখানে দুইটি ডিভাইস দেখতে পাচ্ছি। ডান পাশের ডিভাইসটি থেকে বাম পাশের ডিভাইসটিতে ডেটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট হচ্ছে। ফার্স্ট ব্লক is, second block our, third block creator, fourth block এবং প্রত্যেকটি ব্লকের মাঝে কিছু সময় ডিলে আছে। A first character, L second character, L third character, A fourth character, and H fifth character. Character 1, 2, 3, 4, 5 equal block 1. So this is block. Isochronous transmission একটি ডিভাইস থেকে অপর একটি ডিভাইসে যখন ডেটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট হয় তখন তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আর আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন, যেখানে দুটি ব্লকের মধ্যবর্তী ডিলে টাইম সর্বনিম্ন রাখা হয়েছে, অর্থাৎ ব্লকের মাঝে কোনো ফাঁকা স্থান থাকে না। এখানে ডান পাশের ডিভাইসটি থেকে বাম পাশের ডিভাইসে ডেটা ব্লক বাই ব্লক ট্রান্সমিট হচ্ছে এবং প্রতিটি ব্লকের মাঝে কোনো ফাঁকা স্থান না থাকায় এই ট্রান্সমিশন পদ্ধতিতে সময় অপচয় হয় না বললেই চলে। ডেটা ট্রান্সমিশন মোড ডেটা ট্রান্সমিশন মোড বলতে বোঝায় ডেটা প্রবাহের দিক, অর্থাৎ এক দিক, উভয় দিক ইত্যাদি। ডেটা ট্রান্সমিশন মোড প্রথমত তিন ভাগে বিভক্ত। নাম্বার 1, ইউনিকাস্ট, 2, ব্রডকাস্ট, 3, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট ট্রান্সমিশন
প্রেরক কম্পিউটার ও প্রাপক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া হল ইউনিকাস্ট। সেন্ডার প্রেরক অ্যান্ড রিসিভার গ্রাহক। এখানে প্রেরক কম্পিউটার হতে গ্রাহক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান হচ্ছে। এটি ইউনিকাস্ট ট্রান্সমিশন। ব্রডকাস্ট ট্রান্সমিশন একটি নেটওয়ার্কের আওতাধীন যতগুলো ডিভাইস আছে সব ডিভাইসে একই সময়ে একই ডেটা গ্রহণ করে, যেমন টেলিভিশনে লাইভ সম্প্রচার। এখানে কতগুলো ডিভাইস দেখতে পাচ্ছি এবং ডিভাইসগুলো সব একই নেটওয়ার্কে কানেক্টেড, তাই একই সময়ে ডিভাইসগুলো একই অবজেক্ট ধারণ করছে। মাল্টিকাস্ট ট্রান্সমিশন একটি নেটওয়ার্কের আওতাধীন যতগুলি ডিভাইস আছে সব ডিভাইস একই সময়ে ভিন্ন ভিন্ন ডেটা গ্রহণ করে, যেমন ইউটিউব, ফেসবুক। এখানে কতগুলি ডিভাইস দেখতে পাচ্ছি এবং সবগুলো ডিভাইস ইউটিউবে কানেক্টেড, কিন্তু প্রত্যেকটি ডিভাইস ভিন্ন ভিন্ন ডেটা গ্রহণ করছে। ইউনিকাস্ট ট্রান্সমিশন প্রেরক কম্পিউটার ও প্রাপক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান প্রক্রিয়া হল ইউনিকাস্ট। সংক্ষেপে বলা যায় সেন্ডার অ্যান্ড রিসিভার কমিউনিকেশন। ইউনিকাস্ট ট্রান্সমিশন সিস্টেম তিন ভাগে বিভক্ত। নাম্বার 1 সিমপ্লেক্স, নাম্বার 2 হাফ ডুপ্লেক্স and number 3 full duplex. সিমপ্লেক্স ট্রান্সমিশন যে ট্রান্সমিশন সিস্টেমে ডেটা শুধুমাত্র একদিকে প্রবাহিত হয় তাকে সিমপ্লেক্স ট্রান্সমিশন বলে, যেমন রেডিও, টেলিভিশন ইত্যাদি। এই ডিভাইসগুলো শুধু ডেটা গ্রহণ করতে পারে কিন্তু কোনো ডেটা কোনো ডিভাইসকে পাঠাতে পারে না। এটি ভিডিও ট্রান্সমিটার, এটি টেলিভিশন, এবং টেলিভিশন শুধুমাত্র ট্রান্সমিট করা ডেটা রিসিভ করতে পারে কিন্তু কোনো ডেটা ট্রান্সমিট করতে পারে না। হাফ ডুপ্লেক্স, হাফ অর্থ অর্ধ এবং ডুপ্লেক্স অর্থ দুই দিকে বোঝানো হয়েছে। অর্থাৎ হাফ ডুপ্লেক্স বলতে এমন ডিভাইসকে বোঝানো হয় যা দুই দিকে ডেটা আদান প্রদান করতে পারে, তবে একই সময়ে যে কোনো একটি কাজ করতে পারে। অর্থাৎ একটি ডিভাইস যখন গ্রাহক যন্ত্র হিসেবে কাজ করে তখন শুধুমাত্র ডেটা গ্রহণ করতে পারে কিন্তু ডেটা প্রদান করতে পারে না। একইভাবে কোনো ডিভাইস যখন প্রেরক যন্ত্র হিসেবে কাজ করে তখন শুধু ডেটা পাঠাতে পারে কিন্তু ডেটা গ্রহণ করতে পারে না। স্ক্রিনে দুইটি ডিভাইস দেখতে পাচ্ছি আর ডিভাইস দুটি হলো ওয়াকি টকি। প্রথম ডিভাইসটি যখন সেন্ডার তখন দ্বিতীয় ডিভাইসটি রিসিভার, এবং প্রথম ডিভাইসটি যখন রিসিভার তখন দ্বিতীয় ডিভাইসটি সেন্ডার হিসেবে কাজ করে, কিন্তু একই সময়ে একটি ডিভাইস রিসিভ এবং সেন্ড করতে পারে না। ফুল ডুপ্লেক্স, ফুল অর্থ পূর্ণ এবং ডুপ্লেক্স অর্থে দুই দিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ফুল ডুপ্লেক্স বলতে এমন ডিভাইস বোঝানো হয় যা
একই সময়ে দুই দিকে ডেটা আদান-প্রদান করতে পারে। অর্থাৎ একটি ডিভাইস একই সময়ে গ্রাহক যন্ত্র এবং প্রেরক যন্ত্র হিসাবে কাজ করতে পারে এবং একই সময়ে ডেটা গ্রহণ এবং প্রদান করতে পারে। যেমন মোবাইল ফোনের মাধ্যমে একই সময়ে কথা শোনা এবং বলা যায়। এটি সেল ফোন, আর এটি পাওয়ার ব্যাংক। এখন পাওয়ার ব্যাংক থেকে সেল ফোনে কিভাবে চার্জ করব? নিশ্চয়ই চার্জিং কেবলের মাধ্যমে। তাহলে বোঝা গেল পাওয়ার ব্যাংক থেকে সেল ফোনে এনার্জি বা চার্জ ট্রান্সফার করার জন্য মাধ্যম হিসেবে কেবল ব্যবহার করা হয়েছে। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে প্রথমত দুই ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। নাম্বার ওয়ান, কেবল বা তারের মাধ্যম। নাম্বার টু, ওয়্যারলেস বা বিনা তারের মাধ্যম। কেবল বা তারের মাধ্যম। আমরা এখন তিন ধরনের কেবল সম্পর্কে জানব। নাম্বার ওয়ান, কোএক্সিয়াল কেবল। নাম্বার টু, টুইস্টেড পেয়ার কেবল। অ্যান্ড নাম্বার থ্রি, অপটিক্যাল ফাইবার কেবল। কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। কোএক্সিয়াল কেবল। এটি কোএক্সিয়াল কেবল। কেবলের মাঝের অংশকে কোর বলা হয় এবং কোরটি কপারের হয়ে থাকে। পরবর্তী অংশটি হল ইনসুলেটর। এই অংশটি অ্যালুমিনিয়াম ম্যাশ এবং সর্বশেষ অংশটি আউটলেট ইনসুলেটর অর জ্যাকেট। টাইপ: কোএক্সিয়াল কেবল দুই ধরনের হয়ে থাকে, থিন নেট অ্যান্ড থিক নেট। কেবল সংযোগে কানেক্টর প্রয়োজন হয়। এটি মেল কানেক্টর, এটি ফিমেল কানেক্টর এবং কানেক্টরটির নাম হচ্ছে বিএনসি কানেক্টর। ট্রান্সফার স্পিড: 1 কিলোমিটার পর্যন্ত 2 মেগাবিট পার সেকেন্ড স্পিডে ডেটা ট্রান্সমিট করতে পারে। তবে 1 কিলোমিটারের অধিক দূরত্ব অতিক্রম করলে ডেটা ট্রান্সমিশন স্পিড কমে যায়। সেক্ষেত্রে সিগন্যাল অ্যামপ্লিফায়ার হিসেবে রিপিটার ব্যবহার করে অনেক দূর ডেটা ট্রান্সমিট করা যায়। টুইস্টেড পেয়ার কেবল: এটি টুইস্টেড পেয়ার কেবল। এই কেবলে 4 জোড়া কপার ওয়্যার থাকে এবং ওয়্যারগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। এর মধ্যে কমন রং সাদা। প্রতিটি কোরের ব্যাসার্ধ 0.4 থেকে 0.9 মিলিমিটার। লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনে এই কেবল ব্যবহার করা হয়। টাইপ: নাম্বার ওয়ান, ইউটিপি অ্যান্ড নাম্বার টু, এসটিপি। ইউটিপি এর পূর্ণরূপ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং এসটিপি এর পূর্ণরূপ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এতক্ষণ ধরে স্ক্রিনে যে কেবলটি দেখছি এটি ইউটিপি। এখন দেখব এসটিপি।
কানেক্টর, কেবল সংযোগ স্থাপনে কানেক্টর প্রয়োজন, আর টুইস্টেড পেয়ার কেবলে RJ45 কানেক্টর ব্যবহার করা হয়। ট্রান্সফার স্পিড 55 মিটার পর্যন্ত 10 মেগাবিট পার সেকেন্ড স্পিডে ডেটা ট্রান্সমিট করতে পারে। তবে এর অধিক দূরত্ব অতিক্রম করলে ট্রান্সমিশন স্পিড কমে যায় এবং এই কেবলের মাধ্যমে 100 মিটারের অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিশন করা যায় না বললেই চলে। অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার হলো কাঁচ অথবা প্লাস্টিকের তৈরি এক ধরনের ডাইইলেকট্রিক পদার্থ যা আলো পরিবহনে সক্ষম। অপটিক্যাল ফাইবারের বিশেষত্ব হলো এখানে ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে আলোক সংকেত বা লাইট সিগন্যাল পাঠানো হয়। এতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। অপটিক্যাল ফাইবার কেবল বৈদ্যুতিক চৌম্বকীয় প্রভাব মুক্ত। কেবল মাধ্যমের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সমিট করে। অপটিক্যাল ফাইবার ইংরেজি বর্ণ ইউ আকারে বাঁকানো যায় না। এটি ব্যয়বহুল, অন্যান্য কেবল থেকে এর দাম তুলনামূলক বেশি। এটি অপটিক্যাল ফাইবার কেবল। এটি কোর এবং কোর হিসেবে গ্লাস ব্যবহার করা হয়। এটি ক্লাডিং আর এটি জ্যাকেট। ক্লাডিং এ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করা হয়। কোরের ব্যাসার্ধ 8 থেকে 100 মাইক্রোমিটার। টাইপ। অপটিক্যাল ফাইবার কেবলকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। 1. রিফ্লেকশন and 2. কোর ডায়ামিটার। রিফ্লেকশন অনুযায়ী অপটিক্যাল ফাইবারকে আরও দুই ভাগে ভাগ করা হয়: স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। এবং কোর ডায়ামিটার অনুযায়ী আরও দুই ভাগে ভাগ করা হয়: নাম্বার 1 সিঙ্গেল মুড ফাইবার অর মোনো মুড ফাইবার and 2 মাল্টি মুড ফাইবার। রিসিভার। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা রিসিভ এবং সেন্ড করতে অণু অর অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট ব্যবহার করা হয়। ওয়্যারলেস মিডিয়াম, বিনা তারের মাধ্যম। আমরা সেলফোনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি। ব্লুটুথের মাধ্যমে ফাইল শেয়ারিং ও বিভিন্ন অ্যাক্সেসরিজ কন্ট্রোল করি। ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সেবা গ্রহণ সহ বিভিন্নভাবে ব্যবহার করি। ওয়াইম্যাক্সের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সেবা গ্রহণ করি। ইনফ্রারেডের মাধ্যমে টেলিভিশন, এয়ার কন্ডিশন নিয়ন্ত্রণ সহ বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনে আমরা যে সকল ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকি সেগুলো হলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ অ্যান্ড ইনফ্রারেড। রেডিও ওয়েভ 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভকে রেডিও ওয়েভ বলা হয়। রেডিও ওয়েভের একটা নির্দিষ্ট সীমানা আছে, আর এই ওয়েভের বিশেষত্ব হলো একটি নির্দিষ্ট সীমানার মধ্যে ডানে বামে উপর নিচ যে কোনো দিকে যে কোনো বাধা অতিক্রম করে
সিগন্যাল ট্রান্সমিট করতে পারে। এটি একটি রেডিও ট্রান্সমিটার, আর এই ট্রান্সমিটারটি বৃত্তাকার এরিয়ার মধ্যে সিগন্যাল ট্রান্সমিট করতে পারে, কিন্তু এই এরিয়ার বাইরে সিগন্যাল পাঠাতে পারে না। এটি রেডিও সিগন্যাল রিসিভার, যেটা সিগন্যাল ট্রান্সমিটার এরিয়ার মধ্যে রয়েছে এবং ট্রান্সমিটেড এরিয়ার মধ্যে কোনো প্রকার বাধা থাকলে সিগন্যাল আদান প্রদানে কোনো প্রকার সমস্যা হয় না। মাইক্রোওয়েভ 1 গিগা থেকে 14 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গের নাম মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের মাধ্যমে সিগন্যাল অনেক দূরে ট্রান্সমিট করা যায়, কিন্তু চলার পথে কোনো বাধা অতিক্রম করতে পারে না। টাইপ: মাইক্রোওয়েভ দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1, টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ। নাম্বার 2, স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠের উপর অবস্থিত দুটি স্থানের মধ্যবর্তী যোগাযোগের জন্য যে ধরনের মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় তাকে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ বলে। এখানে মাইক্রোওয়েভের মাধ্যমে ভূপৃষ্ঠের উপর অবস্থিত দুটি স্থানের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। একইভাবে এখানে পৃথিবীর বিভিন্ন স্থানের সাথে নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ ব্যবহারের মাধ্যমে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ ভূপৃষ্ঠের সাথে মহাকাশের যোগাযোগের জন্য যে ধরনের মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় তাকে স্যাটেলাইট মাইক্রোওয়েভ বলে। এখানে ভূপৃষ্ঠের সাথে মহাকাশের যোগাযোগ হচ্ছে। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহে এবং কৃত্রিম উপগ্রহ থেকে পৃথিবীতে এভাবে সিগন্যাল আদান প্রদান করা হয়। ইনফ্রারেড অর আইআর 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেডের মাধ্যমে সর্বোচ্চ 30 মিটার পর্যন্ত সিগন্যাল পাঠানো যায়। সিগন্যাল চলার পথে কোনো বাধা অতিক্রম করতে পারে না। টেলিভিশন কন্ট্রোল করার জন্য রিমোটে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি টেলিভিশন, এটি রিমোট, এবং রিমোট দ্বারা টেলিভিশন অন করা হলো। এখন আমরা টেলিভিশন উপভোগ করছি। ওয়্যারলেস কমিউনিকেশনের ব্যবহার: ব্লুটুথ, ওয়াইফাই অ্যান্ড ওয়াইম্যাক। ব্লুটুথ স্বল্প দূরত্বে বিনা তারের যোগাযোগের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়। সাধারণত 10 মিটারের কম দূরত্বের নেটওয়ার্ক তৈরি করা হয়। ব্লুটুথের ক্ষেত্রে IEEE 802.15 স্ট্যান্ডার্ডের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এটি দ্বারা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। ফাইল শেয়ারিং সহ ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মাইক্রোফোন, ওয়্যারলেস হেডফোন অ্যান্ড ওয়্যারলেস সাউন্ড সিস্টেম সহ আরও অনেক ক্ষেত্রে ব্লুটুথের ব্যবহার হয়ে থাকে। ওয়াইফাই ওয়াইফাইয়ের পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি। সাধারণত ইনডোরে 32 মিটার এবং আউটডোরে 95 মিটার দূরত্বে নেটওয়ার্ক তৈরি করা যায়।
ওয়াইফাইয়ের ক্ষেত্রে IEEE 802.11 স্ট্যান্ডার্ডের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এটি দ্বারা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। ওয়্যারলেস প্রিন্টার, আইপি ক্যামেরা, ফাইল শেয়ারিং অ্যান্ড স্ক্রিন শেয়ারিং এর ক্ষেত্রে ওয়াইফাই ব্যবহার হয়ে থাকে। ওয়াইম্যাক্স ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। সাধারণত 10 থেকে 60 কিলোমিটার দূরত্বের নেটওয়ার্ক তৈরি করা যায়। ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে IEEE 802.16 স্ট্যান্ডার্ডের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। ওয়াইম্যাক্স দ্বারা ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয়। টাইপ ওয়াইম্যাক্স দুই ধরনের হয়ে থাকে। নাম্বার 1 ফিক্সড ওয়াইম্যাক্স অ্যান্ড নাম্বার 2 মোবাইল ওয়াইম্যাক্স। বর্তমান বিশ্বে মোবাইল ফোন ছাড়া চলার কথা চিন্তাই করা যায় না। 1940 সালে ইউএস মিলিটারিতে সর্বপ্রথম মোবাইল ফোন সার্ভিস চালু হয়। 1979 সালে বাণিজ্যিকভাবে মোবাইল ফোন উৎপাদন শুরু হয় এবং 1980 সালে প্রথম প্রজন্মের ফোন যাত্রা শুরু করে। মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহার ও উন্নয়নের একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম বলে। মোবাইল ফোন প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি ও ব্যবহারের উপর ভিত্তি করে মোবাইল ফোন আবিষ্কারের শুরু থেকে বর্তমান পর্যন্ত 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। ফার্স্ট জেনারেশন প্রথম প্রজন্ম, সেকেন্ড জেনারেশন দ্বিতীয় প্রজন্ম, থার্ড জেনারেশন তৃতীয় প্রজন্ম, ফোর্থ জেনারেশন চতুর্থ প্রজন্ম এবং ফিফথ জেনারেশন পঞ্চম প্রজন্ম। ফার্স্ট জেনারেশন যাত্রা শুরু করে 1980 সাল থেকে। সেকেন্ড জেনারেশন যাত্রা শুরু করে 1990 সাল থেকে। থার্ড জেনারেশন যাত্রা শুরু করে 2000 সাল থেকে। ফোর্থ জেনারেশন যাত্রা শুরু করে 2010 সাল থেকে অ্যান্ড ফিফথ জেনারেশন যাত্রা শুরু করে 2020 সাল থেকে। ফার্স্ট জেনারেশন প্রথম প্রজন্মের মোবাইল ফোনগুলো ছিল সেলুলার নেটওয়ার্ক নির্ভর এবং অ্যানালগ সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 1979 সালে বাণিজ্যিকভাবে সাধারণ মানুষের মধ্যে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় বলে এই সালকে প্রথম প্রজন্মের সূচনাকাল বলা হয়। বৈশিষ্ট্যসমূহ: নেটওয়ার্কে রেডিও সিগন্যাল হিসাবে অ্যানালগ সিস্টেম ব্যবহার হয়। নেটওয়ার্ক এনএমটি নর্ডিক মোবাইল টেলিফোন স্ট্যান্ডার্ড। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি এফডিএমএ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিগন্যাল ফ্রিকোয়েন্সি 13 কিলোহার্টজ। সিগন্যাল ট্রান্সমিশন স্পিড সর্বোচ্চ 2.4 কিলোবিট পার সেকেন্ড।
ভয়েস কোয়ালিটি নয়েজ যুক্ত। সেকেন্ড জেনারেশন, প্রথম প্রজন্মের অ্যানালগ সিস্টেমের মোবাইল ফোনের পরিবর্তে দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়। 1990 সালে ইউরোপে ভয়েসকে নয়েজ মুক্ত করে সর্বপ্রথম দ্বিতীয় প্রজন্মের ফোন ব্যবহার করা হয়। বৈশিষ্ট্যসমূহ: সর্বপ্রথম প্রিপেইড সিস্টেম চালু করা হয়। জিএসএম পদ্ধতিতে ডেটা এবং ভয়েস প্রেরণ করা হয়। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি টিডিএমএ, এফডিএমএ অ্যান্ড সিডিএমএ। সিগন্যাল ফ্রিকোয়েন্সি 1.8 GHz। সিগন্যাল ট্রান্সমিশন স্পিড সর্বোচ্চ 64 কিলোবিট পার সেকেন্ড। এসএমএস এবং এমএমএস সেবা চালু হয়। থার্ড জেনারেশন, দ্বিতীয় প্রজন্ম থেকে তৃতীয় প্রজন্মের প্রধান প্রযুক্তিগত পার্থক্য হচ্ছে সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার। এটি যাত্রা শুরু করে 2000 সালে। বৈশিষ্ট্যসমূহ: ইডিজি ইনহ্যান্সড ডেটা রেটস ফর গ্লোবাল ইভ্যালুয়েশন পদ্ধতি কার্যকর করা হয়। রেডিও ফ্রিকোয়েন্সি WCDMA অ্যান্ড UMTS স্ট্যান্ডার্ড। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি TD-SCDMA অ্যান্ড TD-CDMA। সিগন্যাল ফ্রিকোয়েন্সি 1.6 থেকে 2 GHz। সিগন্যাল ট্রান্সমিশন স্পিড সর্বোচ্চ 2 মেগাবিট পার সেকেন্ড। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু করা হয়। ফোর্থ জেনারেশন, এই প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হল সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল আইপি ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এটি যাত্রা শুরু করে 2010 সালে। বৈশিষ্ট্যসমূহ: উচ্চ ক্ষমতা সম্পন্ন প্যাকেট ডেটা ট্রান্সমিশন। LTE লং টার্ম ইভ্যালুয়েশন স্ট্যান্ডার্ড। উচ্চ গতিসম্পন্ন ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস। সিগন্যাল ফ্রিকোয়েন্সি 2 থেকে 8 GHz। সিগন্যাল ট্রান্সমিশন স্পিড সর্বোচ্চ 1 Gbps গিগাবিট পার সেকেন্ড। 3D ছবি প্রদর্শনের ব্যবস্থা। ফিফথ জেনারেশন, পঞ্চম প্রজন্ম হচ্ছে সবচেয়ে উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক, যা 2018 সালে প্রকাশিত হয়েছে এবং এর যাত্রা শুরু করে 2020 সালে। এই নেটওয়ার্ক 4G এর তুলনায় ন্যূনতম 10 গুণ বেশি কার্যক্ষম সম্পূর্ণ। বৈশিষ্ট্যসমূহ: MIMO মিলিমিটার ওয়েভ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অ্যাক্সেস সিস্টেম OFDMA or BDMA স্ট্যান্ডার্ড। ট্রান্সমিশন ডিলে টাইম 1 মিলিসেকেন্ডেরও কম। সিগন্যাল ফ্রিকোয়েন্সি 3 থেকে 13 GHz। সিগন্যাল ট্রান্সমিশন স্পিড 1 গিগাবাইট পার সেকেন্ড থেকেও বেশি। 5G ব্যবহারকারী ডিভাইসগুলোর ব্যাটারি লাইফ 10 বছর পর্যন্ত বৃদ্ধি করে। কম্পিউটার নেটওয়ার্ক
নেটওয়ার্ক হলো কানেক্টিভিটি, অর্থাৎ কতগুলো ডিভাইসের মধ্যে পরস্পর সংযোগ স্থাপন করাকে নেটওয়ার্ক বলে। যেমন আমরা যখন একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসের ডেটা বা ফাইল শেয়ার করি, তখন নিশ্চয়ই ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে হয়। আর এই সংযোগ স্থাপনই হলো নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কের বিস্তৃতির উপর নির্ভর করে 4 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নাম্বার 2, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। নাম্বার 3, ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অ্যান্ড নাম্বার 4, 1, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দুটি সেলফোন, প্রথম সেলফোনটি থেকে দ্বিতীয় সেলফোনে ছবিটি শেয়ার করা হলো। আর শেয়ার করার জন্য ডিভাইস দুটির মধ্যে সংযোগ স্থাপন প্রয়োজন। এখানে সংযোগ স্থাপনে ব্লুটুথ অথবা ওয়াইফাই ব্যবহার করা যেতে পারে। প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ধরো এটা তোমার বাসা, তোমার একটা সেলফোন আছে, একটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপ আছে, আর একটা প্রিন্টার আছে। এখন এই ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন বা নেটওয়ার্ক স্থাপনের জন্য নেটওয়ার্কিং ডিভাইস হিসাবে রাউটার ব্যবহার করেছো। এখন তুমি ইচ্ছা করলে ডিভাইসগুলোর মধ্যে ডেটা ট্রান্সফার, প্রিন্টিং করতে পারবা। আর এই নেটওয়ার্ক কোথায় অবস্থিত? তোমার বাসায়। তাহলে নিশ্চয়ই বোঝা গেল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি। স্বল্প পরিসরে নিজের নেটওয়ার্ক তৈরি করাই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি। এটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক 1, এটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক 2, এটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক 3। এখন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক 1, 2, 3 এর মধ্যে সংযোগ স্থাপন বা নেটওয়ার্ক স্থাপন করা হলো। অতএব প্যান 1 প্লাস প্যান 2 প্লাস প্যান 3 ইজ ইকুয়াল টু ল্যান। ল্যান বলতে সাধারণত 10 কিলোমিটারের কম এরিয়াকে বোঝায়। তাহলে এটি ল্যান। ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক 1, এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক 2, এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক 3 অ্যান্ড এটি লোকাল এরিয়া নেটওয়ার্ক 4। এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক 1, 2, 3, 4 এর মধ্যে সংযোগ স্থাপন বা নেটওয়ার্ক স্থাপন করা হলো। অতএব লোকাল এরিয়া নেটওয়ার্ক 1 প্লাস লোকাল এরিয়া নেটওয়ার্ক 2 প্লাস লোকাল এরিয়া নেটওয়ার্ক 3 প্লাস লোকাল এরিয়া নেটওয়ার্ক 4 ইকুয়াল মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটি একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 1, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্কের পরিধি যখন বৃদ্ধি পেতে পেতে সমস্ত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তখন তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীকে একসাথে সংযুক্ত করা হয়েছে। এটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক টোপোলজি। কতগুলো ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের জ্যামিতিক বিন্যাসকে নেটওয়ার্ক টোপোলজি বলে। নেটওয়ার্ক স্থাপনে 6 ধরনের টোপোলজি ব্যবহার করা হয়। সেগুলো হলো বাস টোপোলজি, রিং টোপোলজি, ট্রি টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি অ্যান্ড হাইব্রিড টোপোলজি। বাস টোপোলজি। কতগুলি ডিভাইস দেখতে পাচ্ছি। বাস টোপোলজিতে সংযোগ স্থাপনের জন্য একটি মেইন কেবল বা ব্যাকবোন কেবলের প্রয়োজন হয়। এটি ব্যাকবোন কেবল। ব্যাকবোন কেবলের সাথে ডিভাইসগুলোর কানেক্ট করার জন্য সমান্তরাল সংযোগ ব্যবহার করা হয়। এখন ডিভাইসগুলোর মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।
এটি বাস টোপোলজি। এখন লাল রঙের কেবলটি নষ্ট হয়ে গেলে এই টোপোলজির উপর কি প্রভাব পড়বে? এই কেবলটি যেই ডিভাইসের সাথে সংযুক্ত শুধুমাত্র ওই ডিভাইসটির নেটওয়ার্কই নষ্ট হয়ে যাবে, বাকি ডিভাইসগুলোর সিগন্যাল পেতে কোনো সমস্যা হবে না। আর যদি ব্যাকবোন কেবল নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে, কোনো ডিভাইসই কোনো সিগন্যাল গ্রহণ করতে পারবে না। রিং টোপোলজি। কতগুলি ডিভাইস দেখতে পাচ্ছি, ডিভাইসগুলি একটি অপরটির সাথে বৃত্তাকার বিন্যাসে সংযুক্ত, আর তাই এটিকে রিং টোপোলজি বলা হয়। এই টোপোলজিতে শ্রেণী সংযোগ ব্যবহার করা হয়, যার ফলে লাল হয়ে যাওয়া অংশের কেবলটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ডিভাইসগুলোর নেটওয়ার্কের পরিণতি কি? পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে, কারণ এটি শ্রেণী সংযোগ ব্যবহার করা হয়েছে, যার ফলে যে কোনো একটা অংশ নষ্ট হয়ে গেলেই পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যায়। ট্রি টোপোলজি। গাছের শাখা প্রশাখার মতো বিস্তৃত বলে এটাকে ট্রি টোপোলজি বলা হয়। এখন যদি ডিভাইসের সংখ্যা বৃদ্ধি করতে চাই তাহলে আমরা এইভাবে নেটওয়ার্কটি সম্প্রসারণ করতে পারি। এখন যদি এই ডিভাইসটি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কের উপর কি প্রভাব পড়বে? কোনো প্রভাবই পড়বে না, শুধুমাত্র ডান পাশের ডিভাইসটি ছাড়া সব ডিভাইসই সচল থাকবে। কিন্তু যদি প্রথম ডিভাইসটি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। আর যদি মাঝের ডিভাইসটি নষ্ট হয়ে যায় তাহলে নিচের দুইটি ডিভাইসের নেটওয়ার্ক সংযোগ অচল হয়ে যাবে, কারণ মাঝের ডিভাইসটি হতে এই ডিভাইস দুটিতে নেটওয়ার্ক সংযোগ করা হয়েছে। তাই মাঝের ডিভাইসটি নষ্ট হয়ে গেলে এই ডিভাইস দুটির নেটওয়ার্কও অচল হয়ে যাবে। এটি ট্রি টোপোলজি। স্টার টোপোলজি। স্টার টোপোলজির বিশেষত্ব হল স্টার টোপোলজি স্থাপনের জন্য নেটওয়ার্কিং ডিভাইসের প্রয়োজন হয় এবং সংযোগ স্থাপনে নেটওয়ার্কিং ডিভাইস হিসাবে হাব অথবা সুইচ ব্যবহার করা হয়। এখন যদি উপরের ডিভাইসটি নষ্ট হয়ে যায় বা উপরের কেবলটি নষ্ট হয়ে যায়, শুধুমাত্র ওই ডিভাইসটির নেটওয়ার্ক বিচ্ছিন্ন হবে, বাকি ডিভাইসগুলো নেটওয়ার্ক সচল থাকবে। কিন্তু যদি হাব অথবা সুইচ নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই অচল হয়ে যাবে। এইটি স্টার টোপোলজি। মেশ টোপোলজি। মেশ টোপোলজির বিশেষত্ব হলো যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসের সাথে আলাদা আলাদা কানেক্টেড, অর্থাৎ প্রত্যেকটি ডিভাইসই প্রত্যেকটি ডিভাইসের সাথে কানেক্টেড। এখন যদি লাল রঙের অংশের কেবলটি নষ্ট হয়ে যায় তাহলে নেটওয়ার্কে কি প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না, কারণ এই দুটি ডিভাইসের মধ্যে সিগন্যাল আদান প্রদানের অনেক রাস্তা আছে। যেমন স্ক্রিনে থাকা হলুদ রঙের মাধ্যম দিয়ে ডিভাইস দুটির ভিতরে সংযোগ স্থাপন সম্ভব, অথবা দুটি ডিভাইসের ভিতরে এভাবে সংযোগ স্থাপন করা যেতে পারে। সুতরাং লাল কেবলটি নষ্ট হওয়ার ফলে এই টোপোলজির নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়বে না, আর এটি হলো মেশ টোপোলজি। হাইব্রিড টোপোলজি। এটি একটি রিং টোপোলজি, এটি বাস টোপোলজি, এটি ট্রি টোপোলজি। এখন রিং টোপোলজি এবং বাস টোপোলজির ভিতরে সংযোগ স্থাপনের জন্য হাব ব্যবহার করা হলো। আর এখন রিং টোপোলজি এবং বাস টোপোলজির মধ্যে আরও একটি টোপোলজি তৈরি হয়েছে, এটি হচ্ছে স্টার টোপোলজি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রিং টোপোলজি, স্টার টোপোলজি, বাস টোপোলজি এবং ট্রি টোপোলজি আছে। আর হাইব্রিড টোপোলজি হলো দুই বা ততোধিক টোপোলজি মিলে নতুন কোনো টোপোলজি গঠন করলে সেই টোপোলজিকে বলা হয় হাইব্রিড টোপোলজি।
নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক হলো একটি ডিভাইসের সাথে অপর একটি ডিভাইসের সংযুক্ততা বা কানেক্টিভিটি। আর এই কানেক্টিভিটি তৈরির জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্কিং ডিভাইস বলে। যেমন এখানে নেটওয়ার্ক স্থাপনের জন্য রাউটার ব্যবহার করা হয়েছে। অনেক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস রয়েছে, তার মধ্যে আমরা মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সম্পর্কে জানব। মডেম। মডেম শব্দটি মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপ। মডুলেটর ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং ডিমডুলেটর অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এটি জিএসএম মডেম। এটি টিএনটি মডেম। এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটিকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার অর ল্যান অ্যাডাপ্টারও বলা হয়। এটি মূলত একটি কম্পিউটার হার্ডওয়্যার যা একটি কম্পিউটারকে কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে ইন্টারনেট সংযোগের জন্য RJ45 সকেট অর ল্যান পোর্ট ব্যবহার করা হয়। হাব অনেকগুলো ডিভাইসের মধ্যে তারের মাধ্যমে সংযোগ স্থাপনের জন্য হাব ব্যবহার করা হয়ে থাকে। এটির কাজ অনেকটা মাল্টিপ্লাগের মতো। স্টার টোপোলজি স্থাপনের ক্ষেত্রে হাব ব্যবহার হয়ে থাকে। টাইপ। হাব দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ হাব অ্যান্ড প্যাসিভ হাব। এটি একটি হাব। সুইচ অনেকগুলো ডিভাইসের মধ্যে তারের মাধ্যমে সংযোগ স্থাপনের জন্য সুইচ ব্যবহার হয়ে থাকে। হাব এবং সুইচ ব্যবহারের উদ্দেশ্য একই রকমের হলেও কার্যগত দিক দিয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। হাবের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন করলে ওই নেটওয়ার্কের সব ডিভাইস সব ডেটা গ্রহণ করে, কিন্তু সুইচের মাধ্যমে কোন ডিভাইস কোন ডেটা গ্রহণ করতে পারবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। স্টার টোপোলজি স্থাপনের ক্ষেত্রে সুইচ ব্যবহার হয়ে থাকে। রাউটার। রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস যা বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডেটা প্যাকেটগুলো তার গন্তব্যে কোন পথে যাবে তা নির্ধারণ করে। মূলত রাউটার হলো হাব এবং সুইচের কাজ বিনা তারের মাধ্যমে করে থাকে, ফলে এটি ব্যবহারের মাধ্যমে আমরা ওয়্যারলেস ডিভাইসগুলো নেটওয়ার্কে সংযুক্ত করতে পারি। যেমন সেলফোন, আমরা সবাই ওয়াইফাইয়ের সাথে পরিচিত, আর এই রাউটারের মাধ্যমে ওয়াইফাই সিগন্যাল জেনারেট করা হয়। গেটওয়ে। গেটওয়ে হলো এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে যুক্ত করার কাজে ব্যবহার করা হয়। রাউটার, হাব, সুইচ ইত্যাদি যন্ত্র প্রোটোকল ট্রান্সলেটরের সুবিধা দেয় না, কিন্তু গেটওয়ে সেই সুবিধা দেয়। আর এ কারণে এই ডিভাইসকে প্রোটোকল ট্রান্সলেটর হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ এটি প্রোটোকল ট্রান্সলেটর হিসেবে কাজ করে। ধন্যবাদ সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।